আইনানুগভাবে এই ক্রিমিনালিজম বন্ধ করা। তার জন্য আমরা সিসি ক্যামেরা লাগাচ্ছি, ভাটপাড়ায় লাগছে, এরপর টিটাগড়ে লাগবে। আমাকে একটু সময় দিন, ভাটপাড়ায় গুন্ডাগর্দি সব বন্ধ করে দেবো। শোলে সিনেমায় গব্বর সিংকে টাইট দেওয়ার জন্য ঠাকুর সাহেব সঞ্জীব কুমার ছিল, এখানেও ব্যারাকপুরের তথাকথিত গব্বর সিংকে ঠেকানোর জন্য, তার ক্রাইম বন্ধ করার জন্য, গুন্ডামি বন্ধ করার জন্য মমতা ব্যানার্জি আরেক ঠাকুর সাহেবকে পাঠিয়েছেন। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদের একটা সম্পূর্ণ ভিন্ন রকমের প্রতিবেদন আমরা দেখাতে চাই। কি আপনারা জানতে চাইছেন তো যে কি সেই প্রতিবেদন? আজকের এই প্রতিবেদনের সমস্ত তথ্য সংগ্রহ করেছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। যে তথ্য, যে কথা জানলে আপনারা খুব হতবাক হয়ে যাবেন। আমাদের আজকের প্রতিবেদন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার বা নগরপাল আইপিএস অজয় ঠাকুর, যাকে মাত্র 4 মাসের মধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে সরিয়ে সিআইডির ডিআইজি করে তাকে সরিয়ে দিয়ে সেখানে নতুন পুলিশ কমিশনার নিয়োগ করা হয়েছে। এখানেই আমরা একটা যে খবরটা আজকে আমরা এখানে যে প্রতিবেদন, যে তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই অজয় ঠাকুর যিনি আইপিএস অফিসার ছিলেন, তিনি কিন্তু হাতের তালুর মতন ব্যারাকপুর শহরকে চিনতেন। কারণ যখন এখানে কমিশনারেট তৈরি হয়নি, পুলিশ কমিশনারেট যখন ছিল না, সেই সময় কিন্তু জেলা পুলিশ থেকে ব্যারাকপুরের উনি এসডিপিও ছিলেন। বহু বছর আগের কথা, তখনও আমরা সাংবাদিকতা করছি। এরপর আপনারা জানেন যে কিভাবে তিনি কাজ করছিলেন। তার একটাই লক্ষ্য ছিল, একটাই মকসদ ছিল যে ব্যারাকপুরকে দুষ্কৃতি রাজ মুক্ত করতে হবে, ব্যারাকপুরকে বারুদ ঠাসা থেকে মুক্ত করতে হবে, ব্যারাকপুর থেকে মাফিয়া রাজ খতম করতে হবে। মাফিয়া রাজ কিভাবে হয়, তৈরি হয়, সেই একেবারে গোড়া থেকে নির্মূল করতে হবে। পুলিশের এমনই হওয়া উচিত। দেখুন, পুলিশের হচ্ছে রাজধর্ম পালন করতে হয়। এই অনুব্রত মণ্ডল বলছিলেন দিদির পুলিশ, এসব দিদি দাদার কোনো পুলিশ হয় না। পুলিশ হয় যে রাজ্যের, সেই রাজ্যের মানুষের পুলিশ, অর্থাৎ মানুষকে ভালো রাখা, দুষ্কৃতি রাজমুক্ত করা, অপরাধ তৈরি হচ্ছে কোথা থেকে, সেখান থেকে সমস্ত কিছু নির্মূল করা হচ্ছে একজন দক্ষ, মেধাবী এবং রাজধর্ম পালন করার শপথ নেওয়া পুলিশ অফিসারের কাজ হয়। এখানে আমরা আপনাদেরকে তুলে ধরছি যে কিভাবে তাকে সরিয়ে দেওয়া হলো। আপনারা বলবেন যে আচ্ছা, একজন পুলিশ অফিসারের থেকে কি মাফিয়ার শক্তি বেশি? একজন পুলিশ অফিসারের থেকে রাজনৈতিক নেতার শক্তি বেশি? হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক নেতার তো শক্তি বেশি হয় শাসক দল হলে। শাসক দলের নেতা নেত্রীরাই তো এগুলো সমস্ত কিছু নির্ভর করে। তো দেখুন, এই নগরপাল যিনি বাসুদেবপুর থানায় যখন একটি মামলার তদন্তে, তিনি কিন্তু নিজে চলে যেতেন তদন্তে, দুষ্কৃতিরাজ ক্রাইম খতম করার জন্য। বাসুদেবপুর থানায় যখন তিনি তদন্ত করছিলেন, সেই সময় তার কাছে নবান্ন থেকে মেসেজ আসে যে তাকে ডিআইজি সিআইডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন পুলিশ কমিশনার হিসেবে 2005 সালের ব্যাচের আইপিএস মুরলীধর শর্মাকে নিয়োগ করা হয়েছে। সেই সময় তিনি তার ঘনিষ্ঠ মহলে, তিনি তো কথা কম বলেন, কাজটাই বেশি করেন, তিনি তার ঘনিষ্ঠ মহলে বলেছিলেন যে আমার এই বদলিটা সারপ্রাইজিং, অপ্রত্যাশিত, বিস্ময়কর বলে তার মনে হয়েছে। এবার আমরা দেখুন কেন তাকে সরতে হলো, কি তার অপরাধ, কি তদন্ত তিনি শুরু করেছিলেন,
আমাদের ক্রাইম রিপোর্টার অনেক খেটে 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 তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে এসছেন। দেখুন, তিনি যে এখানে সরবেন না এবং তিনি যে এখানে ভালোভাবে কাজ করবেন, সেটা কিন্তু ব্যারাকপুর জোনের যিনি তৃণমূলের সভাপতি রয়েছেন এবং সাংসদ রয়েছেন ব্যারাকপুরের পার্থ ভৌমিক, তিনি কিন্তু কিছুদিন আগেই বলেছিলেন যে ব্যারাকপুরের মাফিয়া রাজ ধ্বংস করার জন্য আমরা এক ঠাকুর সাহেবকে নিয়ে এসেছি এবং এই মর্মে তিনি শোলের যে ঠাকুর সাহেব ছিলেন সঞ্জীব কুমার, যেখানে গব্বর সিং তার দুটো হাত কেটে নেবার পরও সেই সঞ্জীব কুমার যখন সেই ঠাকুর সাহেব বলেছিলেন, গব্বর তুম মেরে হাত দে দো, এ কথাটা তো বলেছিলেন পার্থ ভৌমিক। তাহলে এমন কি ঘটল যে একেবারে 1 মাসের মধ্যেই, মানে 4 মাস তিনি ছিলেন, এই কথাটা পার্থ ভৌমিক হয়তো মাসখানিক আগে বলেছিলেন, 1 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে কেন তাকে সরিয়ে দেওয়া হলো, এটা নিয়েই আজকের আমাদের অন্তর্তদন্ত। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যারা পুলিশে আছেন, যে কিভাবে একটা ভালো মানুষকে, ভালো পুলিশ অফিসারকে দুষ্কৃতিরাজ খতম করতে চাওয়া, দুষ্কৃতিরাজ নির্মূল করতে চাওয়ায় তাকে বারে বারে সরিয়ে দেওয়া হয় তার পদ থেকে। কারণ তিনি তো আপোষ করেন না। দেখবেন যারা ভালো পুলিশ অফিসার তাদের ক্ষেত্রে এরকমই হয়। আমরা দেখেছি এই ব্যারাকপুরে কে জয়রামন বলে একজন অ্যাডিশনাল এসপি এসছেন 2000 সালের আশেপাশে, তখন তার কাছে মাঝে মাঝে আমরা যেতাম এই তিতুমির পত্রিকা নিয়ে। বর্তমান পত্রিকার তৎকালীন ব্যারাকপুরের সাংবাদিক ছিলেন বিমল বন্দ্যোপাধ্যায়। বিমলদা আমাদের মতন পাক্ষিক পত্রিকার সাংবাদিকদের খুব স্নেহ করতেন। আমি জানি না বিমলদার এই আমার কথাটা শুনতে পাবেন কিনা। সেই সময় তার কাছে নিয়ে যেতেন, তার কাছ থেকে অনেক ক্রাইমের ওপরে বা সাংবাদিকরা আমরা কি করতে পারি, কতটা আমাদের অধিকার আছে, এসব নিয়ে অনেক চর্চা হতো। সেই সময় তাকেও দেখেছিলাম তৎকালীন ব্যারাকপুরের ডাকাবুকো সাংসদ, যিনি দিনের বেলায় যদি সকলকে বলতেন দুধের রং কালো, মানুষকে বলতে হতো দুধের রং কালো, যে সাদা বলতেন তার অবস্থা কিন্তু খারাপ হয়ে যেত। সেই মানে এরকম ডাকাবুকো একজন এমপিকে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু ডায়েরি করে দিয়েছিলেন এই কে জয়রামন। তারপর থেকে সেই জয়রামন যে মানে কম্পালসারি ওয়েটিং বা বিভিন্ন রকম, আর কিন্তু তার নাম সেরকম এখন আর শুনতে পাই না। খুব মেধাবী বলে এরকম মোচ ছিল, দেখবেন খুব মেধাবী পুলিশ অফিসার, তার নাম আর এখন সেভাবে আর শোনা যায় না। যাই হোক, এইগুলো তো আপনারা জানেন। এবার আমরা বলছি কেন সরতে হলো অজয় কুমার ঠাকুরকে। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের অন্তর্তদন্ত কি বলছে। আপনারা জানেন যে বিহার থেকে আন্তর্জাতিক মানের মাফিয়া সুবোধ সিং, তাকে ব্যারাকপুরে নিয়ে আসা হয়েছিল এবং ব্যারাকপুরে নিয়ে আসার পরে আইপিএস অজয় কুমার ঠাকুরের নেতৃত্বে তদন্ত করা হচ্ছিল যে সুবোধ সিংয়ের হয়ে এই ব্যারাকপুরের মাটিতে কারা কারা তার হয়ে তার সাম্রাজ্য চালান, কারা কারা সুবোধ সিংয়ের হয়ে তার টাকা পয়সাগুলোকে তোলেন, সেই টাকা পয়সাগুলো কে কোথায় কত ভাগ বাটোয়ারা পান। কি আপনাদের অবাক মনে হচ্ছে না? খুব মারাত্মক জায়গায় ঘা দিয়ে দিয়েছিলেন। প্রথমে তিনি এই মর্মে ব্যারাকপুরের একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে মামলা করলেন যে সেই অ্যাডভোকেটের কাছেও এই এক্সটর্শন মানি যেত বলে ব্যারাকপুর আদালতের এক আইনজীবীর বিরুদ্ধে মামলা করেছিলেন। আইনজীবীরা তো কেস করে, কিন্তু তিনি চেইন বার করার জন্য যে কোথা থেকে টাকা আসছে এবং সেই টাকা কার কার কাছে যাচ্ছে, সেই চেইনটা বার করার জন্য কিন্তু তিনি এই আইনজীবীর চেইনটাও পেয়েছিলেন, যে কিভাবে আইনজীবীর কাছে, আইনজীবী হয়তো তার ফিজ নিতেন, কিন্তু এক্সটর্শন মানিটাই কিভাবে ফিজ হিসাবে যেত সেটা কিন্তু বার করে নিয়েছিলেন। এবং যেটা তিনি আরও বার করে নিয়েছিলেন সেটা হচ্ছে যে এই টাকা সুবোধ সিংয়ের যে মাফিয়া রাজ আমাদের
বিহারের জেলে, বেউর জেলে বসে যে চালাতেন, সেই টাকা আমাদের এখানকার খুব ভারী মাপের কারু কারু কাছে সেই টাকা যেতেন, যারা আমাদের খুব ক্ষমতাশালী, খুব প্রভাবশালী। যখন এই তদন্ত তিনি শুরু করছেন, তখন তারা দেখলেন যে তো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে। গব্বর সিং তো সোলের মানে ঠাকুর সাহেব তো গব্বর সিংয়ের মুখোশ খুলে দিয়েছিলেন। এখানে যে ব্যারাকপুরের গব্বর সিংরা রয়েছেন, সেই গব্বর সিংদের তো মুখোশ খুলে যাবে। তড়িঘড়ি তারা তার পিছনে পড়ে গেলেন। এবং অজয় কুমার ঠাকুর, এই সুবোধ সিংয়ের যে বাড়ি বিহারে, সেখানেও পুলিশ পাঠিয়েছিলেন। পুলিশ পাঠিয়ে তার বাড়ির সমস্ত বৃত্তান্ত তিনি সংগ্রহ করছিলেন। তার উদ্দেশ্য ছিল একদম নির্মূল, মানে নিচুতে একদম সপাটে নির্মূল করে দেওয়া। তো নির্মূল করা তো এত সহজ নয়, কারণ সর্ষের মধ্যেই তো ভূত রয়ে গেছে। এবং এটার পরেই তার উপরে নজরে পড়ল যে তিনি এটা যদি বার করে ফেলেন তাহলে অনেকের মুখোশ খুলে যাবে। যারা ব্যারাকপুরে শাসন ক্ষমতায় রয়েছেন তাদের অনেকের মুখোশ খুলে যাবে। তো তারা কি মুখোশ খুলতে দিতে চান? দরকার হলে একটা ভালো মানুষকে সরিয়ে দেওয়া হবে, যার জন্য কিন্তু আইপিএস অফিসার তার ঘনিষ্ঠ মহলে, তিনি তো কথা কম বলেন, তাই বলেছিলেন সারপ্রাইজিং, অপ্রত্যাশিত, বিস্ময়কর। 1 নম্বর। 2 নম্বর, প্রায় 20-25 বছর ধরে একজন ক্রিমিনাল টিটাগড় এলাকার ওই ভাঙাচুরা মালপত্র বিক্রি করতেন, শাহজাদা, তিনি ব্যারাকপুরের বাইরে লুকিয়ে থেকে তোলাবাজি করছিলেন। তাকে গ্রেপ্তার করলেন অজয় কুমার ঠাকুর একদম উপস্থিত, বুদ্ধি খাটিয়ে। সে কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, তার টেকনিকটা ছিল অন্য। সে ধরুন ব্যারাকপুরে কারুর থেকে তোলা চাইবে কোনো ব্যবসায়ীর থেকে, সে ওই সিম কার্ড নিয়ে চলে যেত একেবারে সেই ঝাড়খণ্ডের সীমানায়, সেখান থেকে গিয়ে তোলা চেয়ে তারপর সিমটাকে ফেলে দিয়ে সেখান থেকে চলে আসতেন। এর ফলে তার কেউ হদিশ, তার ফটোই পাচ্ছিলেন না। কিন্তু অজয় ঠাকুর তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে তিনি কিন্তু তাকে গ্রেপ্তার করেছিলেন। সেই শাহজাদা এখন জেলে রয়েছে। এমনকি শাহজাদাকে কোমরে দড়ি বেঁধে টিটাগড় ব্যারাকপুর এলাকায় ঘুরিয়েওছিলেন। কেন ঘুরিয়েছিলেন? ঘুরিয়েছিলেন যে সাধারণ মানুষের ভেতরে যেন আস্থা আসে পুলিশ সম্পর্কে, যে পুলিশ যদি মনে করে যে কোনো দুষ্কৃতীকে, যে কোনো মাফিয়াকে তারা ধরতে পারে, তাদের আইনের আওতায় এনে জেলে ঢোকাতে পারে, সেই জন্য করেছিলেন। 3 নম্বর, দেখবেন খুব রিসেন্ট হলো, টিটাগড় পৌরসভার এক কাউন্সিলর আরমান মণ্ডল, যার বিরুদ্ধে একসময় প্রচুর অভিযোগ ছিল, সেই আরমান মণ্ডলের বাড়িতে বিস্ফোরক মজুদ ছিল এবং সেই বিস্ফোরণ হয়ে যারা গরিব মানুষ তাদের অনেকের ক্ষতি হয়েছে। একটা শাসক দলের কাউন্সিলরকে জেলে ঢুকানো তো চারটিখানি কথা নয়। তার বিরুদ্ধে ওই সন্ধ্যাতেই কেস করে তাকে জেলে পোড়া হয়। এটা তো এই আরমান মণ্ডলদের, যারা তাদের অফিসে গেলে যাদের যাদের ছবি দেখা যায়, বড় বড় ব্যারাকপুরের যারা রয়েছেন তাদের ছবি দেখা যায়, তো তারা তো ছেড়ে কথা বলবে না। তাদের একটা স্পন্সর, তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তারা লাগলেন পিছনে। কয়েকদিন আগেই আপনারা দেখেছেন 6 নম্বর ঘটনা, পানিহাটি থেকে একজন দুষ্কৃতী, শাসক দল আশ্রিত দুষ্কৃতী নাইম খান ওরফে নেপালি, তাকে গ্রেপ্তার করলেন। গ্রেপ্তার শুধু নয়, তার গ্রেপ্তার করার পরে তার বাড়িতে প্রায় অস্ত্র ভাণ্ডার মিলল এবং সেখানে দেখা গেল সেনাবাহিনীতে যে অস্ত্র ব্যবহার করায়, যে গুলি ব্যবহার করায়, সেগুলো তার বাড়িতে রয়েছে। তিনি গ্রেপ্তার হলেন, তাকে গ্রেপ্তার করে জেলে পাঠালেন। এবার এই নাইম খান বা নেপালি তারা কাদের সঙ্গে চলেন, অনেক ছবি, অনেক ফটো বেরিয়েছিল বাজারে। যারা আমাদের এই সরকারের একেবারে দণ্ডমুণ্ডের কর্তা, মাথা, লাল আলো গাড়ি চেপে বেরোন, এই আইপিএস অফিসার যাতে আর কিছু না বার করতে পারে, তাকে বদলি করে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। পর
আপনারা দেখলেন যে ঘোলাতে প্রচুর বাংলাদেশিদের গ্রেপ্তার করা শুরু হলো, যে বাংলাদেশিদের একসময় এই ঘোলা এলাকায় তৎকালীন ঘোলা থানার আইসি যা তদন্ত করলে বেরিয়ে আসবে যে সেই সমস্ত বাংলাদেশিদের তিনি আশ্রয় দিয়েছিলেন। তথ্য প্রমাণ নিয়ে কথা বলছি। বাংলাদেশের অনেক গ্রেপ্তার হলেন। অজয় কুমার ঠাকুরের নেতৃত্বে এখানে ডিসি যিনি রয়েছেন, এসিপি, ঘোলা থানার আইসি, বর্তমান আইসি, এনারা সব বাংলাদেশিদের গ্রেপ্তার শুরু করলেন। ভয় হয়ে গেল সেই বড় বড় কেষ্টবিষ্টুদের, যদি এ নিয়ে তদন্ত হয় তাহলে তো বেরিয়ে আসবে যে ঘোলা থানা হাতে পেয়েছিল বাংলাদেশিকে, সেই বাংলাদেশি জাল পাসপোর্ট নিয়ে কি করে আমেরিকা চলে গেলেন, বেরিয়ে আসবে। তাহলে অজয় ঠাকুরকে তো আর থাকতে দেওয়া যাবে না এখানে, তাকে সরিয়ে দিতে হবে এখান থেকে। তারপর বেলঘরিয়ার যে কুখ্যাত শাসক দলের ছত্রছায়া ছিলেন জয়ন্ত সিং, যে জয়ন্ত সিংয়ের কথা না শুনলে ক্লাবের মধ্যে তুলে নিয়ে এসে একদিকে হাত আর একদিকে পা ধরে বেদরম প্রহার করা হতো, সেই জয়ন্ত সিংয়ের জেলে রয়েছেন এবং মামলাটাকে সঠিকভাবে পর্যবেক্ষণ করানো এবং হাইকোর্ট থেকে জয়ন্ত সিংয়ের যে প্রাসাদপম বাড়ি, সেই বাড়ি ভাঙানোর ব্যবস্থা করা, যা পুলিশের রিপোর্ট তো দিতে হয়েছে, সঠিকভাবে সেই পুলিশের রিপোর্ট পেশ করা, এবং যখন ভাঙাতে টালবাহানা চলছে, সময় চাওয়া হচ্ছে, হয়তো পরে ভাঙতেই হবে, উপায় নেই, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, কিন্তু সেই রায়টা যে আসলো পুলিশকে তো রিপোর্ট দিতে হয়েছে, সেই রিপোর্টটা তো সিপির নির্দেশেই সেই রিপোর্ট হয়েছে। নজরে পড়লেন সেই কেষ্টবিষ্টুদের, যারা একসময় পুলিশ অফিসারদের বলতেন এক থাপ্পড় মেরে মুখ ঘুরিয়ে দেব, তাদের নজরে পড়লেন অজয় ঠাকুর। জগদ্দল থানাতে তিনি কিন্তু যখন অর্জুন সিংয়ের বোমাবাজি নিয়ে খুব হুলুস্থুলুস হয়, অর্জুন সিংয়ের বাড়িতে বোমা পড়েছে বা অর্জুন সিং বোমা মেরেছে বলে এমন অভিযোগ ওঠে, সেই সময় কিন্তু অজয় ঠাকুর আইপিএস অফিসার, তিনি কিন্তু একদম নিরপেক্ষ তদন্ত করে এবং সেখানে সিসিটিভির ফুটেজ দেখে যে সেদিনকে বোম মেরেছিলেন কাউন্সিলরের ঘনিষ্ঠ আত্মীয়, তার নামে এফআইআর করায়, যা কিন্তু জগদ্দলে যারা কেষ্টবিষ্টু আছে তাদের খুব একটা ভালো লাগেনি। এবং যারা একটু মাফিয়া গোছের শাসক দলের নেতা রয়েছেন, তাদের সাথে খুব একটা সখ্যতাও করতেন না এই অজয় ঠাকুর। তাই কিন্তু অজয় ঠাকুর যখন এই দুষ্কৃতী রাজটাকে ব্যারাকপুর থেকে শেষ করতে চেয়েছিলেন, নির্মূল করতে চেয়েছিলেন, তখনই কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো, যাতে তিনি আর কিছু না করতে পারেন, কোনো তদন্ত যেন না হয়, সুবোধ সিংয়ের টাকা শেষ পর্যন্ত কার হাতে যেত ব্যারাকপুরে, সেটা যাতে আর না বেরিয়ে আসে, শাহজাদার টাকা কার কাছে যেত সেটা যাতে না বেরিয়ে আসে। আরমান মণ্ডল টিটাগড়ের কাউন্সিলর, তিনি কেন বিস্ফোরক মজুত রেখেছিলেন, কি উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা যাতে আর সামনে না আসে। দেখুন, আজকের প্রতিবেদন কিন্তু আমাদের রাজধর্ম পালনের প্রতিবেদন। সংবাদ মাধ্যম চালাবো, সংবাদ মাধ্যমের সত্য কথাটা বলতে পারবো না, তেমন সংবাদ মাধ্যম চালিয়ে তো লাভ নেই। বড় বড় যারা ধরুন মিডিয়ার রয়েছেন, তারা কিন্তু এই বিষয়ে একটা কথাও খরচ করেননি যে কেন 4 মাসের মধ্যে এরকম একটা ভালো আইপিএস অফিসারকে সরিয়ে দেওয়া হলো ব্যারাকপুর থেকে। আমরা বরাবরই, আপনারা জানেন, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে আমরা আওয়াজ তুলে ধরি বলে আমাদের অনেক চাপের মুখে ফেলা হয়, অনেক কিছু করার চেষ্টা হয়, অনেক অত্যাচার করা হয়, কিন্তু আমাদের দমানো যায় না। কারণ আমরা মনে করি যে এই চেয়ারটাতে যতক্ষণ আমরা বসে আছি, একজন সাংবাদিক হিসাবে যা যা কর্তব্য পালন করার কথা, সেই সব কর্তব্য পালন যদি করতে না পারি, তাহলে এই চেয়ারে বসার চাইতে মরে যাওয়া অনেক ভালো বলে আমরা মনে করি। তাই আজকের এই প্রতিবেদন আমরা একদম তথ্যমূলক প্রতিবেদন আপনাদের
তুলে ধরলাম কেন অজয় ঠাকুরকে ব্যারাকপুর থেকে সরানো হলো। আমাদের এই তথ্যের সঙ্গে আপনাদের তথ্যের যদি মিল হয়, মিল না হলেও আপনাদের কাছে যদি আরও কিছু তথ্য থাকে এর বাইরেও আমাদেরকে জানাবেন, কারণ আমরা চাই যে সাধারণ মানুষ অন্তত সত্য খবরটা, ভালোটা, একেবারে পরিচ্ছন্ন জিনিসটা জানতে পারুক। সেটার জন্যই কিন্তু আদর্শ তিতুমির পত্রিকার জন্ম, আদর্শ তিতুমির পত্রিকার লড়াই। এবং এখানে এখন যিনি মুরলীধর শর্মা এসছেন 2005 ব্যাচের আইপিএস, উনি কলকাতা পুলিশের ডিসিডিডি ছিলেন এবং এখন যেখানে পুলিশ ট্রেনিং স্কুল রয়েছে সেখানে উনি ছিলেন, বিবেকানন্দ যেটা ট্রেনিং স্কুল আমাদের ব্যারাকপুরে সেখানে ছিলেন। তাকে নগরপাল হিসাবে নিয়ে আসা হয়েছে ব্যারাকপুরে। দেখা যাক তিনি অজয় ঠাকুরের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারেন নাকি সেই কাজগুলো অধরাই থেকে যায়। সেটার দিকে আমাদের নজর থাকবে, নজর থাকুক আপনাদের। আর আপনাদের যদি এই প্রতিবেদন ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন। সাধারণ মানুষ পুরো ঘটনাটা ব্যারাকপুরের নগরপালের চারপাশের মধ্যে কেন স্থানান্তরিত হলো তার ইতিবৃত্ত যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে মানুষের কাছে ছড়িয়ে দিন। আজকের দেখুন সেই খবর।